বা সেদিন মেকানিক্যালি চার্জ ফ্রেম করা হয়েছিল। কোথায় বসে চার্জ ফ্রেম করা হয়েছে? আদালত তার নিজের খাস কামরায় গিয়ে, এটি কিন্তু পত্রপত্রিকা এসেছে, খাস কামরায় গিয়ে তারপর নিজে লিখে তারপরে পরে এসে বলে দিয়েছেন যে চার্জ ফ্রেম হয়ে গিয়েছে। একটি দেশের সাবেক প্রধানমন্ত্রী আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যখন আদালতে যায় এবং সেটা আইনের ব্যত্যয় ঘটিয়ে যখন এরকম একটি মামলায় চার্জ ফ্রেম করে, তারপরেও কি আপনারা বলতে চান যে বেগম খালেদা জিয়া আদালতের প্রতি শ্রদ্ধাশীল নন? এই কারণেই একটি পিটিশন 526, একটু আমাকে বলতে দেন, তারপরে আপনার প্রশ্নের প্রথম প্রশ্নটার জবাবটা নেন। সেই তারপরেও 526 মানে হচ্ছে ওই আদালতের প্রতি আস্থা নাই। আস্থা নাই না থাকলে সাধারণত ওই আদালত কখনো কোনো হিয়ারিং গ্রহণ করেন না, আদালত নিজের থেকেই বিরত থাকেন। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সরকারের এমন চাপ ওনার উপরে রয়েছে, তিনি 7 দিন পর পরে একটি করে ডেট দিয়ে দেন। তারপরে একবার এই আদালতকে চেঞ্জ করে নিয়ে আসলেন আপনার আলিয়া মাদ্রাসার মধ্যে। এই মামলাটি এমন একটি মামলা নয় যে ওই নির্দিষ্ট ওইখানে যে আদালত বা জজ কোর্ট রয়েছে সেখানে এই বিচারটি হতে পারে না, এইখানে একটি সেগ্রিগেটেড জায়গায় নিয়ে আসলেন। তারপরে এইখানেও তিনি কিন্তু উপস্থিত হয়েছেন। একদিন যখন উপস্থিত হলেন, সেই দিন দেখা গেল যে নেতা কর্মীরা তাকে রিসিভ করতে যাচ্ছেন, সেই অবস্থায় সেখানে পুলিশ লাঠিচার্জ করেছে, অনেক কিছু করেছে। বেগম খালেদা জিয়ার জীবনের উপরে একটা হুমকি এসেছে। সেই কারণে তারপরেও এই আদালতে, দেশের সর্বোচ্চ আদালতে 526 পিটিশন পেন্ডিং। এই অবস্থায় কি আপনারা বলতে পারেন যে বেগম খালেদা জিয়া আদালতের প্রতি কোনো আস্থা নিয়ে সেখানে যেতে পারে? আদালতেরই উচিত ছিল এই মামলাটিকে তার শুনানি না করা, কিন্তু আদালত তা না করে প্রতিটি তারিখে, আপনারা দেখেছেন গত 3টি তারিখে আমরা 2 জন সিনিয়র আইনজীবী দেশের প্রায় 34টি ডিসিশন আমরা দেখিয়েছি এর পরিপ্রেক্ষিতে, যে যখন সর্বোচ্চ আদালতে কোনো বিষয়ে পেন্ডিং থাকে সেই অবস্থায় আদালত শুনানি গ্রহণ করেন না। এই জন্যই আমরা দেখেছি এই যে আদালতটি তার নিজস্ব গতিতে চলতে পারছেন না, অথবা চলতে দেওয়া হচ্ছে না। জনাব ভাই, যদি একটু ইন্টারাপ্ট করি, সরি। প্রথম কথা হচ্ছে, আপনি যে সিকিউরিটি থ্রেটের কথা বললেন বা জীবনের প্রতি হুমকি বললেন, যে কথাটা আপনি জানালেন যে নেতাকর্মীরা গ্রহণ করতে গেছেন, তাকে রিসিভ করতে গেছেন এবং পুলিশের লাঠিচার্জ, এটার কি কোনো যৌক্তিক পয়েন্ট আছে যে পুলিশ তাকে পিটিয়ে বেগম জিয়াকে তার জীবনের প্রতি হুমকি আরোপ করবেন? এটি একটা। আর দ্বিতীয়ত হচ্ছে যে এটা হচ্ছে একটা লজিক্যাল যুক্তি, সেটি হচ্ছে যে উনি একটা আদালতের প্রতি যদি অনাস্থা দেখান, পরবর্তী কোর্ট যেটা হবে ওখানেও হয়তো উনি অনাস্থা দেখাতে পারে, তাহলে তো এটা একটা আনএন্ডিং প্রসেস হবে। আপনারা লিগ্যাল প্রসেসটাকে শ্রদ্ধা করে প্রপারলি এক্সপ্লয়েট করছেন না কেন? বা আমরা উত্তরটি শুনবো, একটু আমাদেরকে আরেকটি বিরতিতে যেতে হচ্ছে। জনাব জয়নুল আবেদিন, আপনাকে অনুরোধ করছি আমাদের সাথে আর কিছুক্ষণ থাকার জন্য। আমরা একটা বিরতির পরে আপনার উত্তরটি শুনবো। দর্শক, আরো একটি বিরতি নিতে হচ্ছে, ফিরছে কিছুক্ষণের মধ্যে। দেখছেন বাংলাদেশ এখন। আমরা কথা বলছিলাম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিনের সাথে। চলে যাচ্ছে আবারও তার কাছে। কামরান ভাইয়ের প্রশ্নটি ছিল। জনাব জয়নুল আবেদিন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনাকে আরেকটি প্রশ্ন করেছেন কামরান রেজা চৌধুরী। উনি প্রশ্নের জন্য অপেক্ষা করছেন। জয়নুল ভাই, যে প্রশ্নটা আমি করেছিলাম, আমার মনে হয় যে আপনার মনে আছে, যে সেটি হচ্ছে যে আদালতের প্রতি যখন, জি আপনি, হ্যাঁ আপনার প্রশ্নটা মনে আছে, যে আস্থার ব্যাপারটা, জি, এবং আপনি যে নিরাপত্তার বিষয়টি, জি, আদালত কিন্তু প্রতি তারিখে যখন আমরা নিরাপত্তার বিষয়ে যে আবেদনটি করি, সেই আবেদনটি কিন্তু আদালত গ্রহণ করেন। তার অর্থটা হচ্ছে কি, আদালত গ্রহণ করার অর্থটাই হচ্ছে যে আমরা যে অ্যালিগেশনটা আনি সেটা আদালত মনে করে এটা যথার্থ হয়েছে। আজকেও কিন্তু তিনি
এই যে বেগম খালেদা জিয়া নিরাপত্তার কারণে উপস্থিত হতে পারেনি, সেই অ্যাপ্লিকেশনটাকে কিন্তু উনি গ্রহণ করেছেন এবং সেইটা কিন্তু অ্যালাউ করেছেন। কিন্তু কোন জিনিসটা অ্যালাউ করেননি শুনানির বিষয়টি। সেই বিষয়টি আমরা বলেছি যে দেখুন, আমি নিজে বাংলাদেশের একজন সিনিয়র আইনজীবী, আর এই যে মোহাম্মদ আলী সাহেবও একজন সিনিয়র আইনজীবী, আমরা দুইজনই বারের প্রেসিডেন্ট ছিলাম, আমরা ওথ বাউন্ড। আমরা যখন কোনো নিম্ন আদালতে আমরা হাইকোর্টের কোনো রেফারেন্স দিয়ে যখন কোনো বক্তব্য দেই, তখন সাধারণত আদালত সেই বক্তব্যগুলো বিশ্বাস করে। কিন্তু গত তারিখে আপনাকে আমরা জানিয়েছিলাম যে আমরা দুইটি পিটিশন আমরা দেশের সর্বোচ্চ আদালতে দাখিল করেছি এবং সেইটা কজ লিস্টের মধ্যে আছে। আপনি তারপরেও আমাদের সেই কথাটি বিশ্বাস না করেও আমাদের সেই পিটিশন দুটি আপনি রিজেক্ট করেছেন। সেই কারণে আমরা আবার দেশের সর্বোচ্চ আদালতে আপনার এই আদেশটিকে চ্যালেঞ্জ করেছি। চ্যালেঞ্জ করে আমরা আদালত থেকে আপনি একটা আদেশ আনতে বলেছেন, আমরা আদেশ নিয়ে এসেছি এবং এই যে আদেশ নিয়ে এসেছি সেখানে দুদকের একজন লয়ার ছিলেন আপনার খোরশেদ আলম খান, তাকেও বলেছি যে আপনি নিজেও তো বোঝেন যে যখন কোনো মামলায় দেশের সর্বোচ্চ আদালতে পেন্ডিং থাকে এবং সেখান থেকে কোনো আদালতের আদেশ মোতাবেক আদেশ নিয়ে আসা হয়, তখন সেই ক্ষেত্রে টাইম পিটিশন সাধারণত রিজেক্ট করেন না। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রতিবারে যখনই আমরা দরখাস্ত দেই, আপনারা চান একটি আদালতের আদেশ, আমরা এটা এনে দেই এবং সেটা আপনারা আবার রিজেক্ট করেন। আমাদের কিন্তু রাইট রয়েছে যে একটি পিটিশন রিজেক্ট করে জুডিশিয়াল নর্মস রয়েছে যে আদালতকে আবার আরেকটি আবেদন করা। আমরা প্রসেস অফ লতে আমরা এই আবেদনগুলো করেছি, এটা কোনো বেআইনি কাজের মধ্যে আমরা যাইনি। সেই কারণে আপনি যে প্রশ্নটা করেছেন, জি আমি একটু শেষ করে নেই। আপনার প্রশ্নটার জবাবটাই হচ্ছে এইটা যে আমরা জুডিশিয়াল ওয়েতে লাস্ট যে ওখানে যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন। লাস্টলি আমরা বলেছিলাম দুদকের আইনজীবীকে লক্ষ্য করে যে আসুন, আপনাকে আশ্বাস দিচ্ছি যে পিটিশনটি রিওপেনিং ডেটে ফিক্সড আছে, আসুন আপনি আমি যাই এবং পিটিশনটি হিয়ারিং করি। হিয়ারিং এর পরে যদি কোনো আদেশ নিয়ে না আসতে পারি, পরবর্তীতে আর কোনো সময়ের আবেদন নিয়ে এই আদালতে আমরা আসবো না। কিন্তু তারপরেও দেখা গেছে আমাদের সেই সর্বশেষে 4টার সময় আবেদনটি খারিজ করেছেন। জনাব জয়নুল আবেদিন, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। উনি ওনার যথারীতি আইনি ব্যাখ্যা দিচ্ছিলেন। দিনভর আজকে আদালতে এই শুনানি হয়েছে। আমরা একটু শাকিলা আপার কাছে যাই, অর্থনীতি বিটের দীর্ঘ অভিজ্ঞতা। আপনি আমাদেরকে বলবেন যে 3 প্রকল্পে যে বাংলাদেশকে $110 কোটি ঋণ সহায়তা বিশ্বব্যাংক আজকে তাদের সংবাদ বিজ্ঞপ্তি জানিয়েছে এবং প্রকল্পটি 3টি আপনি জানেন নিশ্চয়। প্রাথমিক শিক্ষায়ন কর্মসূচি, দ্বৈত জনগোষ্ঠী আয় বৃদ্ধি এবং উপকূলীয় এলাকায় বহুমুখী আশ্রয়ণ প্রকল্পে সহায়তা দেওয়া হচ্ছে বলে তারা জানিয়েছেন। এটি আমাদের যেহেতু কম সুদে দীর্ঘমেয়াদী একটি ঋণ, আপনি কি মনে করছেন যেটা? হ্যাঁ, আসলে আমরা আজকে একটা সুসংবাদ, এটা আমাদের জন্য। দীর্ঘদিন ধরেই আমরা দেখছিলাম যে ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে সরকারের এক ধরনের টানাপোড়েনের রিলেশন, যেটা নিয়ে কথা হচ্ছিল। বাট আমরা হ্যাঁ, বিশেষ করে পদ্মা সেতু যে নির্মাণ, যে ওইটাতে ওরা যখন আবার ক্ষমা চেয়ে নিল এবং তখন যে সরকারের মুখ এক ধরনের উজ্জ্বল হলো, এবং এই ক্ষেত্রে আমরা দেখছি যে প্রতিশ্রুত $2.2 বিলিয়ন যে অর্থ সহায়তা দেওয়ার কথা, সহজ শর্তের ঋণ, এই ঋণটার পিরিয়ডটাও ধরা হয়েছে খুব চমৎকার। সেটা হলো 32 বছর এবং প্লাস 6 বছর গ্রেস পিরিয়ড, এই মিলে 38 বছর। তো এখানে 0.75 মানে 1%-এরও নিচে এই সুদের হার, এবং সেই ক্ষেত্রে আমরা বলবো যে এটা একটা খুবই সুসংবাদ। এবং আমাদের এই প্রকল্পগুলোর মধ্যে যে চলমান প্রকল্প, যেটা যে শিক্ষা প্রকল্প এবং যে দরিদ্র মায়ের জন্য যে খাদ্য এবং পুষ্টি সহায়তার জন্য, যেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই প্রয়োজন, এই জায়গাটায় এবং এই প্রকল্প থেকে সহায়তা পাচ্ছে যেমন 36 মিলিয়ন ধরা যায়, 3.5 কোটির মতো মানুষ। এটা একটা সত্যি একটা ইতিবাচক দিক। এবং আমরা দেখছি যে বাংলাদেশের যে বর্তমান পার ক্যাপিটা ইনকাম প্রায় $1190, এইটা আমাদের যে এমডিজির পূরণের ক্ষেত্রে
যে শিশু মৃত্যুর হার কমা, মাতৃমৃত্যুর হার কমা এবং এই ক্ষেত্রে অন্যান্য যে শিক্ষা হার বৃদ্ধি, এটাও কিন্তু একটা বড় ধরনের সহায়তা আসবে। এবং আমাদের সরকারের যে 2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্নের ক্ষেত্রেও কিন্তু এক ধরনের বড় অ্যাচিভমেন্ট নিয়ে আসবে। এবং আরেকটা বিষয় যে যদি পদ্মা সেতু হয় এবং পদ্মা সেতুর প্রকল্পের পর দেখা যাবে যে এটা একটা প্রেডিকশন করা হয়েছে যে আমাদের অর্থনীতি জিডিপির প্রবৃদ্ধিতে 1.5% মতো একটা যোগ হবে, যা আমাদের ইতিবাচক আরেকটি দিক। আমরা জানি যে পাশের দেশ ভুটান, তাদের কিন্তু পার ক্যাপিটা ইনকাম প্রায় $2000 বেশি, কিন্তু অন্যান্য দিক দিয়ে যেমন এমডিজিতে যে আমাদের লক্ষ্যগুলো, সেই লক্ষ্যগুলো কিন্তু পূরণ করার ক্ষেত্রে বাংলাদেশ সামাজিক ভাবে অনেক বেশি এগিয়ে, যা অনেকটা আমাদের এই উপমহাদেশের অনেকগুলো দেশই কিন্তু এই বাংলাদেশকে এখন একটা হিংসে করে বলা যায়, যেটা পারেনি ভারত, যা তা আমরা করে দেখিয়েছি। এই আমরা বিশ্ব ব্যাংকের এই অর্থায়নের যে সুযোগটা, যেই অর্থায়নের ফলে যেই আশ্রয়ন কেন্দ্র, তারপরে ধরেন যে অন্যান্য যে প্রকল্প চলমান, শিক্ষা বিশেষ করে, এই ক্ষেত্রে অনেক ইতিবাচক দিক বয়ে আনবে বলে আমি মনে করি। এখানে কি খরচের স্বচ্ছতার বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে, যেহেতু আগে যে বছর আগে যে ঘটনাটি ঘটে এই গেল? ক্ষেত্রে আমাদের স্বচ্ছতার ব্যাপারটা আসলে আসবে ঠিকই, কিন্তু এই বিশেষ করে এই প্রকল্পগুলো অধিকাংশই চলমান প্রকল্প, এবং এই প্রকল্পগুলোর ক্ষেত্রে যেহেতু এটা একটা বাজেটারি সাপোর্ট না, এক্ষেত্রে অনেকটাই আমাদের জন্য সহনীয় এবং অনেকটা ভালো দিক। আরেকটি বিষয় আপনাকে বলি যে আমরা আজকে গত কয়েকদিন থেকে গণমাধ্যমে খবর হচ্ছে, আমাদের টেলিভিশন আজকে আমরা একটি খবর করেছি, বিশেষ খবর, সেটা হচ্ছে 1 দশকে বাংলাদেশ থেকে 1 লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, এবং এটি বলেছেন ওয়াশিংটন